আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নেশনে। আমি আছি মশিউর নিশান। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি হচ্ছে আপনাদের যে এখন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার রয়েছে ইংলিশে। সো সেকেন্ড পেপারে আপনারা কিভাবে লিখবেন এটা কিন্তু আপনাদের নতুন সংযোজন হয়েছে, যেটা আপনাদের এর আগে আপনারা এক্সপেরিয়েন্স করেন নাই আপনারা যখন 5 এ ছিলেন। সো সেকেন্ড পেপারটাতে আপনাদের 50 মার্কসের মধ্যে এক্সাম হবে এবং এটা 2 ঘন্টার এক্সাম হবে। আমি এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন, আমি একটা গাইড থেকে একটা মডেল টেস্ট এখানে তুলে দিয়েছি। মানে প্রশ্নের যে ধরনটা হবে সেটা দেখানোর জন্য। এখানে দেখেন উপরে লেখা রয়েছে কি ফুল মার্কস 50, টাইম 2 আওয়ার্স, আনসার অল দ্য কোয়েশ্চেন্স, ফিগার ইন দ্য মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস। আচ্ছা, সেকশনে গ্রামার পার্টে দেখেন রয়েছে 30 মার্ক। এবং যদি আমি একটু নিচে আসি তাহলে এখানে দেখবেন সেকশন বি রাইটিং পার্ট, এখানে আছে 20 মার্ক। এই টোটাল 50 মার্কের এক্সাম আপনাদের হবে 2 ঘন্টার মধ্যে। এখন কথা হচ্ছে এই 2 ঘন্টায় আপনারা এগুলো কিভাবে লিখবেন বা কিভাবে লিখলে আপনাদের লেখাগুলো সুন্দর হতে পারে, এই বিষয়ে আমি একটু কথা বলব। সো এই পাশেই আপনি দেখতে পাচ্ছেন আমি একটু লিখে রেখেছি। এটা কিসের জন্য আমি বলে দিচ্ছি। দেখেন প্রথম নাম্বারটা যদি আমরা একটু দেখি, এখানে দেখবেন রিড দ্য ফলোইং ফ্রেজেস অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে দেখেন 10টা এরকম আন্ডারলাইন ওয়ার্ড থাকবে, একটু বোল্ড করা আছে, দেখতে পাচ্ছেন? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট, হিট, অ্যান্ড, তারপরে টুয়ার্ডস, ভিকটিম, এগুলো এগুলো কিন্তু বোল্ড করা আছে এবং এর নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। হ্যাঁ, সো এরকম 10টা আন্ডারলাইন ওয়ার্ড থাকবে, সেগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটার জন্য আপনারা হাফ মার্ক করে পাবেন এবং 10টা কমপ্লিট করলে আপনারা 5 মার্ক পাবেন। ওকে, সো এইটা হলো এখানকার প্রশ্নের প্যাটার্ন। 1 নাম্বার কোয়েশ্চেন। সো 1 নাম্বার কোয়েশ্চেনটা আপনারা কিভাবে লিখবেন, এই যে উপরে দেখেন আমি লিখেছি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। এইভাবে আপনারা আসলে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। এর বাইরেও যদি আপনার কোনো স্টাইল জানা থাকে লিখার ধরন, তাহলে আপনারা লিখতে পারেন। তবে আমি বলবো আপনাদের খাতার ভিতরে মার্জিন দেওয়ার পর একদম খাতার মাঝ বরাবর, মানে মাঝখান টাইপের যে অংশটা, সেখানে আপনারা এটা লিখবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। ধরে নেন এটা আমার হলো একটা খাতা, আমি এটার আউটলাইনটা দিয়ে দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরে নেন এইটা আমার খাতা, এই যে দুই পাশে কালো আউটলাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমার খাতা। সো এইখানে আমি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 এটা লিখেছি, সংক্ষেপে লিখেছি এবং তার নিচে কিন্তু একটা আন্ডারলাইন দিয়েছি। এরপরে আমার যে প্রশ্নের উত্তর লিখতে হবে সেটার ধরন আমি এখানে বর্ণনা করেছি। সো 1 নাম্বার প্রশ্নের উত্তর লেখার জন্য আপনাকে এরকম একটা টেবিল বানিয়ে নিতে হবে। সো এই টেবিল বানানোর পর এইখানে একপাশে আপনি লিখবেন আন্ডারলাইনড ওয়ার্ডস, কেননা এইখানে তো আন্ডারলাইন ওয়ার্ডই রয়েছে এই কোয়েশ্চেনে, তাই না? সো এইখানে এই ঘরটাতে লিখতে হবে আন্ডারলাইন ওয়ার্ডস এবং পাশের ঘরটাতে আপনাকে লিখতে হবে নেম অফ দ্য পার্টস অফ স্পিচ। ওকে, সো এখানে যেহেতু পার্টস অফ স্পিচ আপনাকে খুঁজে বের করতে বলেছে, আন্ডারলাইন ওয়ার্ডে কোনটা আছে। পার্টস অফ স্পিচ কিন্তু আমরা জানি 8 প্রকার, তাই না? সো এই 8 প্রকারের ভিতরে কোনটা হবে এইটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে উদাহরণস্বরূপ দিয়েছি, দেখেন এরকম ভাবে আপনার টেবিলটা আস্তে আস্তে বড় হতে থাকবে। হ্যাঁ, যতগুলো আছে সেই অনুপাতে আপনারা টেবিলটা আস্তে আস্তে বড় করবেন, ঠিক আছে? সো আমি উদাহরণস্বরূপ এখানে দিয়ে দিয়েছি এরকম ভাবে। সো এইখানে দেখেন যদি একটু পড়ি আমি এই কোয়েশ্চেনটা, মাহাদি স দ্য অ্যাক্সিডেন্ট। মাহাদি অ্যাক্সিডেন্টটা দেখেছিল, ঠিক আছে? এখন দেখেন এই অ্যাক্সিডেন্ট এটার নিচে আন্ডারলাইন করা আছে। এখন অ্যাক্সিডেন্ট এটা কি হবে? নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্ব হবে নাকি কি হবে আর কি, এটা আপনাকে বলতে হবে। সো আমি ধরেন প্রথমে আগে আন্ডারলাইন যে ওয়ার্ডটা রয়েছে সেটা এই ঘরে লিখে নিব। কোথায়? এই যে দেখেন আন্ডারলাইন ওয়ার্ডস এর যেই ঘরটা, সেটার নিচ দিয়ে এভাবে লিখতে থাকবো। হ্যাঁ, তারপরে এই পাশে নেম অফ দ্য পার্টস অফ স্পিচ, এই ওয়ার্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচ এর ভেতরে পড়ে সেটা এই পাশে লিখবো। সো অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে নাউন। হ্যাঁ, কিভাবে এটা আপনারা বের করবেন সেটা সম্পর্কে আসলে অন্য ক্লাস নিতে হবে, গ্রামার পার্টে যাইতে হবে। আজকে আমি শুধু দেখাচ্ছি লেখার ধরনটা। হ্যাঁ, সো বুঝতে পেরেছেন? এইভাবে আমি পরে আরেকটা নিচে দেখেন এ বাস হিট আ ম্যান অ্যান্ড পিপল রাশ টু হেল্প দ্য ভিকটিম। এতগুলো না লিখে আমি জাস্ট হিট এই কথাটা লিখেছি। এখানে দেখেন হিটের এখানে কিন্তু আন্ডারলাইন করা আছে। সো হিটের পার্টস অফ স্পিচ কি? এটা হচ্ছে ভার্ব। এখানে ভার্ব হিসেবে এই বাক্যের ভিতরে হিটটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, সো এইভাবে আপনারা জাস্ট 1 নাম্বারটা কমপ্লিট করতে পারেন। এবার চলে আসি আমরা 2 নাম্বারে। 2 নাম্বারে যেটা দেওয়া আছে দেখেন একটু পড়ি। কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড। এই যে বক্সগুলো রয়েছে না, এখানে কিন্তু বেশ কয়েকটা ক্লু দেওয়া রয়েছে, তাই না? ওয়ার্ডস দেওয়া রয়েছে। সো ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। এখানে 10টা ওয়ার্ড দেওয়া রয়েছে। সো আপনার নিচে এই যে এই শূন্যস্থানগুলো কিন্তু 10টা দেওয়া আছে। সো 10টা শূন্যস্থানে এই উপর থেকে যে 10টা ওয়ার্ডই বসাইতে হবে এমন না। 10টা ওয়ার্ডের ভেতরে দেখা যাচ্ছে একটা ওয়ার্ড দুইবার দুই জায়গায় বসবে। তো আপনি চাইলে বসাইতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? মানে আপনাকে এই 10টা ঘর থেকে 10টা ওয়ার্ড নিয়ে নিচের 10টা শূন্যস্থান পূরণ করতে হবে এমন নয়। এরকম অনেক সময় নাও হতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে অফ দেওয়া আছে। এই অফটা ই নাম্বার ঘরেও বসবে, আবার এই যে আই নাম্বার ঘরেও বসবে। সো আপনি তখন এই অফ এটা তো দুইবার ব্যবহার করে ফেললেন না? তো এইভাবে দুইবার ব্যবহার করে ফেললেও কোনো অসুবিধা নাই। কারণ এটা লিখে দিয়েছে এখানে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। আপনার একটা শব্দ একের অধিকবার ব্যবহার করা লাগতে পারে।
ওকে, সো এইটা আমরা কিভাবে লিখবো, লিখার নিয়মটা দেখেন এই পাশে দিয়েছি। আবার আপনার 1 নাম্বার কোয়েশ্চেন লেখা হয়ে গেলে পরে আবার আপনি শুরু করবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। ক্লিয়ার? সো এবার এখানে আপনি উত্তরটা শুধুমাত্র উত্তর লিখবেন, আপনাদের তুলতে হবে না, হ্যাঁ? শূন্যস্থান অনেকে কিন্তু তুলে করে। সো তুলার দরকার নাই, আপনারা জাস্ট উত্তরটা লিখবেন। সো উত্তরটা লেখার আবার প্যাটার্ন আছে। যেহেতু আপনারা দেখছেন যে প্যাসেজ আকারে লেখা আছে, তাই না? সো প্যাসেজ আকারে যদি লেখা থাকে অনেকেই কিন্তু ভুলটা করে। কি ভুল করে? উপরে এ লিখে, তার নিচে বি লিখে, তারপরে সি লিখে, তারপরে ডি লিখে এভাবে লিখে যায়। বাট এটা তো ওই ধারা অনুযায়ী লেখা নাই। এটা কিভাবে লেখা রয়েছে? এটা কিন্তু প্যাসেজ আকারে লেখা রয়েছে। দেখেন এখানে এ, তারপরে এখানে বি, এখানে সি। সো এই প্যাসেজটা যেই আকারে লেখা থাকবে আপনার এইদিকে উত্তর লেখার সময় এ বি সি সেরকম ভাবেই দিতে হবে। দেখেন আমি যেভাবে দিয়েছি আপনাদের এ বি সি এভাবে লিখতে হবে। ওকে, মানে নিচে নিচে লেখা যাবে না, সাইডে সাইডে লিখতে হবে। এ, তারপরে এর উত্তরটা দেওয়ার পরে সেটা নিচে আন্ডারলাইন করবেন, তারপরে বি, বি এর উত্তরটা দেওয়ার পরে সেটা নিচে আন্ডারলাইন করবেন, তারপরে সি, সি এর উত্তর লেখার পরে সেটা নিচে আন্ডারলাইন করবেন। এগুলো আমি এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি আর কি। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি 3 নাম্বার কোয়েশ্চেন। ওকে, সো 3 নাম্বার কোয়েশ্চেনটা একটু যদি খেয়াল করেন, দেখেন মেক 5 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবল। এই যে নিচে যে টেবিলটা রয়েছে এখান থেকে আপনাকে 5টা মানে বাক্য তৈরি করে দিতে হবে। এখানে আলাদা আলাদা অংশ খন্ড খন্ড করে দেওয়া রয়েছে। মনে করেন যে সাবজেক্টের অংশগুলা এই ঘরটাতে রয়েছে, ভার্বের অংশগুলো এই ঘরটাতে রয়েছে এবং অবজেক্টের অংশগুলো এই ঘরে রয়েছে। সো এই সবগুলো মিক্স করে আপনাকে 5টা বাক্য বানাতে হবে। এটাই হলো এখানকার কথা, আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে। সো আমি কি করব, আমার 2 নাম্বার কোয়েশ্চেন হয়ে গেলে আবার 3 নাম্বার কোয়েশ্চেন লেখার সময় লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3। দেন আমি শুরু করব। এবার আমরা দেখেন এ, বি, সি এগুলো আমরা পরপর মানে নিচে নিচে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ এখানে আমাদের নিচে নিচে যেহেতু আলাদা আলাদা 5টা বাক্য লিখতে হচ্ছে, তাই আমরা নিচে নিচে দিতে পারবো। এটা ওই উপরের 2 নাম্বারের মতো এর পরে বি তারপরে সি এরকম লাইন ধরে লেখার দরকার নাই। ওকে, সো এখানে দেখেন আমি উদাহরণস্বরূপ এখানে দিয়েছি, এখানে বেশ কয়েকটা কথা রয়েছে। ঢাকা লেখা আছে এই পাশটাতে দেখেন কোয়েশ্চেনে, তারপরে লেখা রয়েছে ইট, তারপরে লেখা রয়েছে মেনি পিপল, তারপরে মাঝখানের টেবিলের ঘরটার ভিতরে লেখা রয়েছে দেখেন ইজ, লিভ, স্ট্যান্ডস, এগুলো হলো ভার্বস। আর তারপরের এই ঘরগুলোতে সবগুলা কিপ অবজেক্ট হিসেবে দেওয়া রয়েছে। সো এখানে অন দ্য বুড়িগঙ্গা, আ বিগ সিটি অ্যান্ড ওয়ার্ক ইন ঢাকা, আ বিজি সিটি, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এগুলো লেখা রয়েছে। সো এখানে আপনি 5টা বাক্য লিখবেন, 5 মার্ক পাবেন। হ্যাঁ, তো আমি এখন উদাহরণস্বরূপ দিয়েছি দেখেন ঢাকা, এই পাশ থেকে আমি নিয়েছি কি ঢাকা, তারপরে এই মাঝখানের ঘর থেকে আমি কি নিয়েছি ইজ, ঢাকা ইজ। এবার আমি এই যে অবজেক্টের ঘর থেকে কি নিয়েছি দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই যে দেখেন দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি কি বুঝাতে পেরেছি? এইভাবে আপনাকে পরিপূর্ণ একটা বাক্য তৈরি করে দিতে হবে এই 3টা ঘর থেকে একটা একটা করে ওয়ার্ড নিয়ে। এখন দেখেন এইদিকে দেখেন এই যে সাবজেক্ট যে ঘরগুলোতে রয়েছে, যেই টেবিলের যে অংশে, এখানে তো 3টা দেওয়া রয়েছে। তারপরে ভার্বস এখানে দেখেন 3টা দেওয়া রয়েছে, কিন্তু আমাদের লিখতে হবে 5টা বাক্য, তাই না? আবার অবজেক্টের এদিকে দেখেন কিন্তু 5টাই অবজেক্ট দেওয়া আছে। তো আমরা কি করব? আমরা এখান থেকে একের অধিক ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এই সাবজেক্ট একের অধিক ব্যবহার করতে পারবো। ঢাকায় আপনি চাইলে 2-3 বার ব্যবহার করতে পারেন। ইট আপনি চাইলে 2-3 বার ব্যবহার করতে পারেন। মানে এক কথায় সবগুলো মিক্স আপ করে আপনাকে 5টা বাক্য লিখতে হবে। ওকে? আশা করি বুঝাতে পেরেছি। দেখেন বি নাম্বারের উত্তর দিয়েছি দেখেন। এখানে আমি মেনি পিপল এটা নিয়েছি এই পাশ থেকে। এই টেবিলের এই সাবজেক্টের ঘর থেকে নিয়েছি মেনি পিপল। তারপরে দেখেন এই ভার্বের ঘর থেকে নিয়েছি লিভ, হ্যাঁ? এই দেখেন এখানে লিভ নিয়েছি, হ্যাঁ? তারপরে আমি অবজেক্টের ঘর থেকে নিয়েছি দেখেন অ্যান্ড ওয়ার্ক ইন ঢাকা। এই যে অ্যান্ড ওয়ার্ক ইন ঢাকা। আশা করি বুঝাইতে পারছি। তো ৩ নাম্বার কোয়েশ্চেনও এভাবে হয়ে গেল। এবার আমরা যদি ৪ নাম্বার কোয়েশ্চেনটা লিখতে যাই তাহলে আমরা কি করব বলেন তো? ৪ নাম্বার কোয়েশ্চেন যদি আমরা লিখতে যাই আবারও সেম ভাবে এই যে আমি এখানে কোয়েশ্চেন নাম্বার 4 এভাবে আমি দিয়ে দিব। কেননা আমার ৩ নাম্বার কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল, তার ৪ নাম্বার শুরু করছি। সো এটা দিয়ে দিব। এবার এখানে দেখেন ৪ নাম্বার কোয়েশ্চেনে বলা আছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। তো এইখানে আরেকটা প্যাসেজের মতো দেওয়া রয়েছে, তার ভেতরে আপনাদের এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে এবং এ বি সি ডি এভাবে জে পর্যন্ত ই পর্যন্ত দেওয়া রয়েছে, ঠিক আছে? তো 5টা শূন্যস্থান পূরণ করলেই আপনি 5 মার্ক পাবেন এখানে। কয়টা শূন্যস্থান বলেন তো? এখানে 5টা শূন্যস্থান পূরণ করলেই 5 মার্ক পাবেন আপনি। তো এই শূন্যস্থানের পাশেই দেখেন ব্র্যাকেটে ভার্বগুলো দেওয়া রয়েছে। যেমন এখানে দেখেন গো লেখা আছে। তারপরে এই যে বি নাম্বার শূন্যস্থানের এইখানে দেখেন টার্ন লেখা রয়েছে। তারপরে সি নাম্বার শূন্যস্থানের এইখানে দেখেন স্ট্যান্ড লেখা রয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? সো এইগুলা হলো প্রত্যেকটাই ভার্ব। এই যে এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো দেওয়া রয়েছে এগুলো প্রত্যেকটাই ভার্ব এবং প্রত্যেকটাই প্রেজেন্ট ফর্মে আছে। প্রত্যেকটা কি ফর্মে থাকবে? প্রেজেন্ট ফর্মে থাকবে। সো এই ভার্বগুলোর আসলে সঠিক কোন ফর্মটা এই শূন্যস্থানে বসালে আমাদের পুরো বাক্যটা অর্থবহ হবে এবং টেন্স অনুযায়ী ঠিক হবে, এইটাই হলো আপনার কাজ। এইটাই খুঁজে বের করে আপনাকে এখানে লিখতে হবে। তো এটা লিখার প্যাটার্নও সেম। এই যে আমরা 2 এ লিখছি না? এটাকে আমি কপি করে নিচে দিয়ে দিচ্ছি।
2 এ যেভাবে আমরা উত্তরগুলো লিখছি, সেম ভাবে 4 নাম্বার কোশ্চেনও আপনারা এরকমভাবেই A, B, C, D মানে A এর পরে B, তারপরে C, তারপরে D এভাবে আপনারা প্যাসেজের মতো করে লিখে প্রত্যেকটা উত্তর লেখার পর নিচ দিয়ে আন্ডারলাইন করে দিবেন। প্রত্যেকটা উত্তর লেখার পর নিচ দিয়ে আন্ডারলাইন করে দিবেন। সো বোঝাতে পেরেছি? এইটা আর ওইটা লেখার ধরন কিন্তু একই। 2 নাম্বার এবং 4 নাম্বার লেখার ধরন কিন্তু একই। ওকে, এবার আসছি আমরা। এবার এখানে দেখেন 5 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে। সো রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানে 5টা সেন্টেন্স দেওয়া রয়েছে। 5 নাম্বারে 5টা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং পাশে দেখেন ব্র্যাকেট দিয়ে বলা রয়েছে যে সেন্টেন্সটা দেওয়া আছে, যেমন সুইমিং ইজ আ ভেরি ইউজফুল এক্সারসাইজ, এটা বলা হয়েছে এবং তার পাশে ব্র্যাকেট দিয়ে বলছে মেক এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে মানে বিস্ময়সূচক যে বাক্য, সেই বাক্যে এটাকে পরিবর্তন করতে বলা হয়েছে। ঠিক আছে, এটা দিয়ে সেই একটা এক্সক্লেমেটরি বাক্য আপনাকে তৈরি করতে হবে। তো এরকমভাবে আমাদের সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে এখানে। ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স, এই আইটেমটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। সো এই চেঞ্জিং সেন্টেন্সটা লেখার ধরনটা কি? চেঞ্জিং সেন্টেন্স লেখার ধরনটা দেখেন, আমি আবার এখানে নিচে যেহেতু আমরা 5 নাম্বারে আসছি, এটা আগে তুলে দিই। এই যে দেখেন 5 নাম্বার লেখা হলো না। এবার আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5। এই চেঞ্জিং সেন্টেন্সটা লেখার ধরন খুবই সোজা। এটা আমরা 3 নাম্বারে যেভাবে লিখছি সেম ভাবে আমরা এই 5 নাম্বারেও লিখে ফেলবো। ঠিক আছে, 3 নাম্বারে আমরা যেভাবে লিখছি না, এ তার নিচে বি তার নিচে সি, এভাবে এখানেও আমরা সেইভাবেই উত্তরটা লিখব। মনে থাকবে? কোনো সমস্যা নাই। ওকে, সো এবার চলে আসি। দেখেন 6 নাম্বারে কি লেখা রয়েছে দেখেন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন, মানে বিরাম চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে ব্যবহার করতে হবে। নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয়্যার নেসেসারি, এবং বিভিন্ন জায়গায় ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর প্রয়োজন, সেগুলোও দেওয়া নাই। বিরাম চিহ্ন মানে কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক এগুলো দেওয়া নাই। প্লাস হচ্ছে আমরা জানি বাক্যের শুরুতেই প্রথম অক্ষরটা বড় হাতের হয়, এরকম অক্ষরগুলোও কিন্তু বড় হাতের দেওয়া নাই। সো আমাদেরকে সেগুলো খুঁজে বের করে ঠিকঠাক করে লিখতে হবে। তো এটা লিখার নিয়মটা একদম সিম্পল। এখানে যেটা দেওয়া রয়েছে না, যে প্যাসেজ আকারে, আপনাকে জাস্ট এইটার যেটা উত্তর সেটা এই প্যাসেজ আকারেই লিখে দিতে হবে। ঠিক আছে, আমি আগে এটা দিয়ে দিই। যেহেতু আমরা পরবর্তী আরেকটা কোশ্চেনে চলে আসছি, এখানে আমি দিয়ে দিলাম কোশ্চেন নাম্বার 6। ওকে, এবার কোশ্চেন নাম্বার 6 দিয়ে এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6 দিয়ে ধরেন এখানে লেখা আছে দ্য কিং স্টুড। হ্যাঁ, তো আমি দেখেন দ্য কিং স্টুড, এইভাবে আমি উত্তরটা লেখা শুরু করব। এখানে দেখেন আমি কি তফাৎটা ঘটিয়েছি। এই যে দেখেন দায়ের টিটা বড় হাতের দিয়েছি না, কিন্তু এইখানে কি দায়ের টিটা বড় হাতের আছে? নাই। বুঝাতে পারছি? এরকম ভাবে আপনাকে এই প্যাসেজটা এখান থেকে যেটা রাইট হবে, প্যাসেজটার যে সঠিক ধারাটা হবে সেইটাই আপনি উত্তরে সরাসরি লিখে দিবেন। ওই প্যাসেজটা তুলে আবার নিচের দিকে সঠিক উত্তরগুলো লিখতে হবে এরকম না। হ্যাঁ, সরাসরি এখান থেকে দেখে এখানে জাস্ট যেটা রাইট উত্তর সেই উত্তরটা আপনি প্যাসেজ আকারেই লিখতে থাকবেন। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এবার দেখেন 7 নাম্বার এবং 8 নাম্বার, আপনাদের টোটাল আইটেম কিন্তু 8টা থাকবে। হ্যাঁ, সো 7 নাম্বারে কি লেখা রয়েছে, রাইট অ্যান ইমেইল টু গ্রিট ইউর ফ্রেন্ড লিভিং ইন লন্ডন অন দ্য নিউ ইয়ার্স ইভ। সো আপনার একজন ফ্রেন্ড লন্ডনে বসবাস করে, তো তার কাছে নিউ ইয়ার নিয়ে আসলে একটা ইমেইল লিখতে বলেছে। সো ইমেইল লিখতে হয় কিভাবে সেটা কিন্তু আমি শেখাচ্ছি না, আমি আজকে দেখাচ্ছি প্রশ্নের ধরনগুলো কিভাবে আপনার উত্তর করতে পারেন। হ্যাঁ, সো এখানে আপনাকে একটা ইমেইল লিখতে হবে। আর 8 নাম্বারটাতে কি আছে দেখেন, রাইট আ কম্পোজিশন অন প্রাইজ ডে অ্যাট ইউর স্কুল ইন 200 ওয়ার্ডস। ওকে, 200 ওয়ার্ডের ভেতরে একটা কম্পোজিশন লিখতে হবে। সেটার টপিক কি? প্রাইজ ডে অ্যাট ইউর স্কুল, আপনার স্কুলে যেই উপহার দিবস হয় আর কি, এটা বোঝাচ্ছে এটা। ওকে, সো এই 2টা রিটেন পার্ট আপনারা কই পাবেন? আপনাদের যে গ্রামার গাইডটা আপনারা কিনেছেন বা স্কুল থেকে বলেছে, সেখানে কিন্তু এই রিটেন পার্টগুলো পেয়ে যাবেন। সেই অনুপাতে আপনারা মুখস্থ করে ফেলবেন। সো আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য উপকারী হবে। কেমন লাগছে? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।